হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু, লিখেছেন ডেভিড জে শর্টার্স। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি যারা শোনেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, চতুর্থ অধ্যায়। কিভাবে বড় বড় চিন্তা ভাবনা করা যায়। সম্প্রতি দেশের এক বৃহৎ শ্রম শিল্প প্রতিষ্ঠানের এক কর্মনিযুক্তির বিশেষজ্ঞের সঙ্গে কথা হচ্ছিল। ইনি নিজের কোম্পানির নিম্নপদস্থ কর্মচারীদের প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য প্রতি বছর 4 মাস যাবৎ কলেজ পরিসরগুলি ঘুরে ঘুরে সদ্য স্নাতকদের ভর্তি করেন। তার কথাবার্তায় মনে হলো কর্মসূত্রে যাদের সঙ্গে কথা বলতে হয়েছে উনি তাদের ব্যবহারে কিছুটা আশাহত। বেশিরভাগ দিক 8 থেকে 12 জন স্নাতক ক্লাসের ছেলে মেয়েদের ইন্টারভিউ নিই। এদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে কাজ করায় মোটামুটি আগ্রহ প্রকাশ করে। পরীক্ষা ও ইন্টারভিউয়ের সময় একটা ব্যাপার আমি সুনিশ্চিত হতে চাই, তা হলো ওই প্রার্থীর অনুপ্রেরণা ও একনিষ্ঠা। আমরা জানতে চাই ওই শিক্ষার্থীদের মধ্যে আগামী কয়েক বছরে বড় প্রকল্প পরিচালনা করা, শাখা অফিস বা সংস্থার দায়িত্ব নেওয়া বা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে যোগদান করার ক্ষমতা আছে কি। যাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ব্যক্তিগত উদ্দেশ্যটা শুনে আমি হতাশ হয়েছি। শুনে অবাক হবেন, উনি আরও বললেন, বেশ কয়েকজন 22 বছর বয়স্ক প্রার্থী শুধু আমাদের অবসর গ্রহণের পরিকল্পনাটাই আগ্রহী। দ্বিতীয় যে প্রশ্নটি প্রায় শুনতে হয় তা হলো, আমাকে কি নানা জায়গায় যাতায়াত করতে হবে। আজকাল বেশিরভাগ প্রার্থীরাই সাফল্য ও নিরাপত্তার প্রভেদটাই বুঝতে পারে না। এরকম প্রার্থীদের কাছে কাজে নিযুক্ত করা মানেই যে কোম্পানির জন্য ঝুঁকির ব্যাপার, তাই না? কেন যে এইসব তরুণরা এত রক্ষণশীল ভবিষ্যৎ সম্পর্কে এত রক্ষণশীল মনোভাব পোষণ করেন তা বুঝতে পারি না। সুযোগ সুবিধা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বিজ্ঞান ও শ্রম শিল্পোদ্যোগে এই দেশ উন্নতি করে চলেছে। আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনই তো আমেরিকাবাসীদের উদ্যমী হয়ে ওঠা উচিত। অথচ তারা এতগুলো লোক যে তুচ্ছ চিন্তায় নিজেদের সীমাবদ্ধ করে রেখেছে, তার ফলে ভালো ও ফলপ্রসূ জীবিকার জন্য তারা নিজেদের সীমিত করে রেখেছে। সাফল্য যাচাই করতে গেলে তা ইঞ্চি বা পাউন্ড, কলেজের ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য দিয়ে করা যায় না। মানুষের চিন্তার পরিমাপ তার সাফল্যের পরিমাণ নির্ধারণ করে। এবার দেখা যাক কিভাবে চিন্তা ভাবনার কল্পনা শক্তির আকার বৃদ্ধি করা যায়। নিজেকে কখনো প্রশ্ন করেছেন কি, আমার সব থেকে বড় দুর্বলতা কোথায়? মানুষের সব থেকে বড় দুর্বলতা বোধ হয় নিজেকে তুচ্ছ মনে করা, নিজেকে ঠকানো। নানাভাবে এই হীনমন্যতার প্রকাশ পায়। জন হয়তো খবরের কাগজে চাকরির একটা বিজ্ঞাপন দেখলো, সে যেমনটি চায় ঠিক তেমনটি চাকরি, তা সত্ত্বেও সে আবেদন করে না, কারণ তার মনে হয় আমি এ চাকরির যোগ্য নই। এ নিয়ে ভেবে আর কি হবে। অথবা জিম জোনের সঙ্গে বন্ধুত্ব পাতাতে চায় কিন্তু প্রত্যাখ্যানের ভয়ে জোনকে ফোন করে না। টম জানে মিস্টার রিচার্ড তার পণ্যের ভালো ক্রেতা হতে পারে, তা সত্ত্বেও টম তার সাথে যোগাযোগ করে না। তার মনে হয় মিস্টার রিচার্ড এত বড় মানুষ, তার সঙ্গে কি আর দেখা করবে। পিট চাকরির আবেদন করেছেন। একটি প্রশ্ন, প্রারম্ভিক কত বেতন প্রত্যাশা করেন? উত্তরে পিট একটা নগণ্য অঙ্ক লিখে দেন, কারণ তার মনে হয় সে যতটা পেতে চায় সে তার যোগ্য নয়। শত সহস্র বছর যাবৎ দার্শনিক পণ্ডিত ব্যক্তিরা সুপরামর্শ দিয়েছেন, নিজেকে চিনুন। তবে মনে হয় বেশিরভাগ মানুষ ওই তথ্যগুলোর অর্থ এইভাবে অনেকটা বুঝেছেন যে শুধু নিজের দুর্বলতা অক্ষমতা চেনো। অধিকাংশ আত্মবিশ্লেষণে কিন্তু দোষী অক্ষমতা দুর্বলতার সুদীর্ঘ তালিকা দেখা যায়। নিজের অক্ষমতার ব্যাপারে যে ওয়াকিবহাল থাকা ভালো, সেগুলো সংশোধন করা যায়। তবে শুধুই দুর্বলতা নিয়ে চিন্তা করলে আর এগোতে পারবেন না। নিজেকে মূল্যহীন করে দেওয়া হবে। নিজের সঠিক মূল্যায়নের একটি উপায় বলি। এক্সিকিউটিভ ও সেল কর্মীদের প্রশিক্ষণ সূত্রে আমি এগুলো প্রয়োগ করে দেখেছি, সত্যিই খুব ফলপ্রসূ। প্রথম,
নিজের 5টি বিশেষ গুণ খুঁজে বার করুন। আপনার বাস্তব মূল্যায়ন করতে পারে এমন কয়েকটি বন্ধুর সাহায্য নিন। আপনার স্ত্রী, আপনার উদ্যোস্ত প্রফেসর, এমন কিছু বিচক্ষণ মানুষ যারা সত্যি কথা বলবেন তাদের বেছে নিন। প্রায়শই যে গুণগুলি বিবেচ্য তা হলো শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, চেহারা, সুসংবদ্ধ সাংসারিক জীবন, মনোভাব ও আচরণ, ব্যক্তিত্ব, নতুন কিছু সূত্রপাত করার ক্ষমতা। দ্বিতীয়, এরপর প্রতিটি গুণের পাশে এমন 3 জনের নাম উল্লেখ করুন যারা খুবই সফল হয়েছে অথচ আপনার মতো গুণ হয়তো তাদের নেই। এরপর দেখবেন অন্তত একটি বিষয়ে আপনি অনেক সফল মানুষের চেয়ে সেরা। এতে একটা নির্ভেজাল পরিণাম পাবেন। আপনি নিজেকে যা মনে করেন তার থেকে অনেক বড় আপনি, এবং বাস্তব জীবনেও এরকম বড় মাপের মানুষ হয়ে উঠুন। আপনি আসলে যতটা বড়, নিজেকে ততটা বড় মনে করুন। কখনোই ভুলেও নিজেকে যেন ঠকাবেন না। যে মানুষটা অনড় শব্দের বদলে নিশ্চল বা আরও কঠিন প্রতিশব্দ ব্যবহার করে, কিংবা সিনালি বোঝাতে প্রণয়ের ভূমিকা শব্দ ব্যবহার করেন, তার শব্দ সম্ভার হয়তো প্রচুর, কিন্তু তার চিন্তা শক্তিও কি প্রচুর? হয়তো না। যারা দুর্বোধ্য শব্দ ভাষা প্রয়োগ করে যা সাধারণ মানুষের হয়তো বুঝতে অসুবিধা হয়, তারা সম্ভবত হয়তো বড় বড় কথা বলে অন্যদের দমন করতে চায়। তাদের চিন্তা করার ক্ষমতা হয়তো খুবই কম। যে কোনো মানুষের শব্দ সংগ্রহ যাচাই করতে হলে সে কতগুলি শব্দ ব্যবহার করে তা তেমন গুরুত্বপূর্ণ নয়। শব্দ সংগ্রহের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তার ও অন্যান্যদের চিন্তা ভাবনায় তার ব্যবহৃত কথা, শব্দ ও বাক্যে কতখানি প্রভাব পড়েছে। একটা মূল কথা জেনে রাখুন, শব্দ বা বাক্যাংশে আমরা চিন্তা করি না, আমাদের চিন্তা ভাবনার ছবি ও মূর্তির আকারে প্রকাশ পায়। শব্দ শুধু চিন্তা ভাবনার অভিব্যক্তির মাধ্যম। কথা বলা বা পড়ার সময় মন নামক অত্যাচার্য যন্ত্রটা কল্পনায় স্বয়ংক্রিয়ভাবে শব্দ বাক্যকে ছবির আকার দেয়। প্রতিটি শব্দ বাক্যাংশ মানে আলাদা ছবি করে তোলে। কেউ যদি আপনাকে জানায় জিম একটি নতুন স্পিরিট লেভেল বাড়ি কিনেছে, তাতে বনে যে কাল্পনিক দৃশ্য ভেসে উঠবে তা জিম একটি নতুন ল্যান্স কিনেছে, তা উক্তি কাল্পনিক দৃশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন শব্দ মনের ছবিকে সুস্পষ্ট করে তোলে। দেখুন, আপনি যখন কথা বলেন বা লিখেন তখন কিন্তু প্রজেক্টরের মাধ্যমে আমাদের মনশ্চক্ষে গড়ে তুলছেন কিছু ছবি, এবং যে ছবিটির সৃষ্টি হবে তা আপনার এবং অন্যান্যদের প্রতিক্রিয়া নির্ধারণ করবে। মনে করুন একটি দলকে উদ্দেশ্য করে বলতে খুব খারাপ লাগছে যে আমরা অসফল হয়েছে। এতে বাকিরা কি দেখলো? ওই অসফল শব্দ ব্যবহার করার ফলে সবাই ব্যর্থতা দেখলো, অসফলতার সঙ্গে যুক্ত নিরাশা ও দুঃখ অনুভব করলো। কিন্তু যদি আপনি বলতেন ব্যাপারটা অন্যভাবে করলে হয়তো ভালো হয়, তাহলে সকলেই উৎসাহিত হয়ে উঠত, আবার চেষ্টা করত। মনে করুন আপনি বললেন একটা সমস্যা আছে, অন্যদের মনে এক দুঃসাধ্য কঠিন সমস্যার যে কল্পনা ভেসে উঠবে। অথচ যদি বলেন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে, তাতে সবার মনে চ্যালেঞ্জ অতিক্রম করার উৎসাহ উদ্দীপনা গড়ে উঠবে। অথবা একদল লোককে বলুন প্রচুর খরচ হয়েছে, তাতে লোকে ভাববে প্রচুর অর্থ ব্যয় হয়েছে যার ক্ষতিপূরণ সম্ভব নয়। অথচ যদি বলেন আমরা বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছি, তাতে লোকে ভাববে লগ্নির ফলে পরে একটা লাভ হবে, যা একটা মধুর দৃশ্য। মূল কথাটা হলো মননশীল ব্যক্তিত্ব যারা, তারা নিজের ও অপরের মনশ্চক্ষে আশাবাদী ও প্রগতিমূলক ছবি এঁকে দেন। বড় বড় চিন্তা ভাবনা করার জন্য এমন শব্দ বাক্য ব্যবহার করতে হবে যাতে কল্পনায় বড় বড় আশা করার ছবি ভেবে ওঠে। এই উদাহরণগুলো পড়লে মনে তুচ্ছ না ধর্মী চিন্তা ভাবনা যে করে। ডান দিকের ওই একই পরিস্থিতিতে আশাপূর্ণ পরিষ্কার সুজ্জ্বল পরিস্থিতি বর্ণনা আছে। এগুলো পড়েও দেখুন আমার মনে কেমন ছবি ভেসে উঠছে। লাভ নেই, আমরা হেরে গিয়েছি, আমরা এখনো হারিনি, আবার চেষ্টা করা যাক, নতুনভাবে করা যাক। এই ব্যবসা আমি করে দেখেছি, ব্যর্থ হয়েছি, আর না। আমি নিজের দোষে ব্যর্থ হয়েছি, আবার চেষ্টা করে দেখেছি। এসব পণ্য বিক্রি হয় না, এগুলি কেউ চায় না। এখনো পর্যন্ত পণ্যগুলি বিক্রি করতে পারিনি। পণ্য ভালো আমি জানি, এগুলো বিক্রির এক নতুন পন্থা খুঁজে বার করতে হবে। বাজারের অবস্থা শোচনীয়, কেনার ক্ষমতা নেই। ভেবে দেখুন 75% বিক্রি হয়ে গেছে, এখন সরে পড়া উচিত।
বাজারের 25% বাকি লাভ হতে পারে, আমি চেষ্টা করছি। ওদের অর্ডার এত ছোট ছিল, বাদ দাও, ওদের অর্ডার ছোট ছিল, ওদের প্রয়োজন মতো বিক্রির পরিকল্পনা করা যাক। আপনার কোম্পানি ভালো মতো প্রতিষ্ঠিত হতে 5 বছর লাগবে, প্রচুর অপেক্ষা করতে হবে, আমায় বাদ দিন। 5 বছর তেমন কোনো নয়, এতে শীর্ষে থাকার সময় পাবো দীর্ঘ 30 বছর। সবই তো প্রতিদ্বন্দ্বীদের পক্ষে, এমন প্রতিযোগিতায় আমি টিকবো কী করে? প্রতিদ্বন্দ্বীরা মজবুত, তবে সব সময় এরা টিকে থাকে না, এক সময় তাদের হারিয়ে দেওয়ার পথ খোঁজা যাক। ওই পণ্য কেউ কিনবে না, ওই পণ্য এখন কেউ না কিনলেও কিছু পরিবর্তন করে বিক্রি করা যায়। বাজারে মন্দা আসুক, তখন শেয়ার কেনা যাবে। এখনই বিনিয়োগ করা যাক, আর্থিক সচ্ছলতায় বিনিয়োগ করায় মন্দাই নয়। আমার বয়স হয়েছে, এ কাজ আমার পক্ষে উপযুক্ত নয়। আরে বয়স হয়েছে তাই তো আমি সুবিধাগুলো পাচ্ছি, এতে কাজ হবে না, তাতে প্রমাণ করে দেখাতে পারি। প্রতিবিম্ব, অন্ধকার, বিষাদময় চিত্র, নিরাশা, দুঃখতা, কাজ হবে, আমি প্রমাণ করতে পারি। প্রতিবিম্ব উজ্জ্বল, আশা, সাফল্য, বিজয়, আনন্দ। উচ্চ বিলাসী শব্দবিলাসী শেখার 4টি উপায়। উচ্চাকাঙ্ক্ষী শব্দ সম্ভার গড়ে তোলার 4টি উপায় হলো, প্রথম হলো নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য বড় বড় আশাপ্রদ আনন্দদায়ক শব্দ প্রয়োগ করুন। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন এবং আপনি উত্তরে বলেন বড় ক্লান্ত হয়ে পড়েছি, মাথা ধরেছে, আহা আজ যদি শনিবার হতো, ভালো বোধ করছি না, তাহলে নিজেকে কিন্তু আরও অসুস্থ করে তুলবেন। এই কথাগুলি বলা অভ্যাস করুন। যদিও এর ভাষা সহজ সরল, তবে এতে নিহিত রয়েছে প্রচুর ক্ষমতা। যখনই কেউ প্রশ্ন করবে কি খবর বা কেমন আছেন, উত্তর দিন খুব ভালো। আর আপনি? বা বলুন বেশ আছি বা ভালো আছি। যখনই সুযোগ পাবেন বলবেন আপনি ভালো আছেন, এতে আপনি সত্যি ভালো বোধ করবেন। নিজেকে সুস্থ সবল বড় মনে হবে। সবাই যেন আপনাকে হাসি খুশি মানুষ হিসাবে চেনে, এতে বন্ধু সংখ্যা বাড়বে। দ্বিতীয়, অন্যদের বর্ণনা করতে উজ্জ্বল, আনন্দবর্ধক, প্রীতিকর শব্দ ও বাক্যাংশ ব্যবহার করুন। নিয়ম মাফুক আপনার বন্ধুবান্ধব পরিচিত জনের জন্য ভালো, বড়, আশাপ্রদ শব্দ ব্যবহার করুন। যখনই আপনি কারো সঙ্গে এক তৃতীয় ব্যক্তির বিষয়ে আলোচনা করবেন, ওই তৃতীয় ব্যক্তির জন্য প্রশংসাসূচক বাক্য প্রয়োগ করবেন। যেমন, ভদ্রলোক খুব ভালো মানুষ, শুনেছি উনি খুব সফল। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো শব্দ ব্যবহার করার থেকে নিজেকে সচেতন ও সতর্কভাবে বিরত রাখুন, কারণ কখনোই কোনো সময় ওই তৃতীয় ব্যক্তি আপনার ওই মন্তব্যগুলির ব্যাপারে নিশ্চয়ই জানতে পারবেন, তখন সে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। তৃতীয়ত, অন্যদের উৎসাহিত করে তোলার জন্য গঠনাত্মক হ্যাঁধর্মী ভাষা ব্যবহার করুন। সামান্য সুযোগ পেলে তাতেও লোকের প্রশংসা করুন। আপনার পরিচিত সকলেই প্রশংসা শুনতে চায়। প্রতিদিন আপনার স্বামী বা স্ত্রীকে বিশেষ কিছু ভালো কথা বলুন। আপনার সহকর্মীদের লক্ষ্য করুন, তাদের প্রশংসা করুন। অকৃত্রিম প্রশংসা সাফল্যের সাধনী হতে পারে, সঠিকভাবে তা প্রয়োগ করুন। বারবার ব্যবহার করুন। অন্যদের চেহারা, কাজের কৃতিত্ব, তাদের পরিবার, সব বিষয়ে প্রশংসা করুন। চতুর্থ, পরিকল্পনা করলে বোঝাতে গঠনমূলক শব্দ প্রয়োগ করুন। যখন কেউ বলবে দারুণ খবর, আমরা একটা ভালো সুযোগ পাচ্ছি, তখন কিন্তু তারা খুবই উৎফুল্ল হয়ে কথাটা শুনছে। কিন্তু তারা যদি শোনে পছন্দ হোক বা না হোক আমাদের কাজটা করতেই হবে, তখন মন বিমর্ষ হয়ে ওঠে, কাজের উদ্দীপনা থাকে না, তাই সবাই সেই মতো হেলাফেলায় কাজটা করে। বিজয়ের প্রতিশ্রুতিতে সবাই উৎসাহিত হয়ে ওঠে। বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে সবার সমর্থন জোগাড় করুন। রাজপ্রাসাদ গড়ে তুলুন, কবর খুনবেন না। কি আছে শুধু তাই নয়, কি করা যায় তাও ভেবে দেখুন। চিন্তাশীল বিদ্যার মানুষ শুধু যা দৃশ্যমান তাই দেখে না, কি করা যায় তাও দেখার অনুশীলন করেন। ব্যাপারটা বোঝানোর জন্য 4টি উদাহরণ দিচ্ছি। প্রথম, রিয়েল এস্টেটে এত দাম কেন? গ্রামীণ ভূসম্পত্তির বিশেষজ্ঞ এক অত্যন্ত সফল ব্যবসায়ী আমায় বলেছিলেন, এখানে কিছুই নেই বা যৎসামান্য রয়েছে, সেখানেও লাভবান হওয়া যায়। আমার বন্ধুটি বললেন, এখানের অধিকাংশ গ্রামাঞ্চলের অবস্থা দুর্দশাজনক, একেবারেই আকর্ষণীয় নয়। আমার সাফল্যের কারণটাই হলো আমি ওই জমির এমন অবস্থা সেইভাবেই কিন্তু বিক্রি করছি না।
এলাকাটি কেমন হয়ে উঠতে পারি সেই কাল্পনিক ছবি অনুসারে আমি বিক্রির সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করি। যদি আমি বলি এই এলাকাটা XX একর ব্যাপী, এই XX একর জঙ্গলে ঘেরা, শহর থেকে XX মাইল দূরে অবস্থিত, তাহলে হয়তো ক্রেতার মনে কোনো আগ্রহ জাগবে না, সে ওই জমিটা কিনতে চাইবে না। কিন্তু ওই একই জমিতে কি কি করা যায় তা যদি সঠিকভাবে বোঝা যায়, তাহলে সম্ভাব্য ক্রেতা নিশ্চয়ই উৎসুক হয়ে উঠবে। বুঝিয়ে বলছি। ছোট বিশেষ খুলে একটা ফাইল দেখিয়ে বন্ধুটি আমায় বললেন, সম্প্রতি এই জায়গাটি আমাদের তালিকাভুক্ত হয়েছে। শহর এলাকা থেকে 43 মাইল জুড়ে এই জমি, বাড়িটা চড়া জমি, 5 বছর যাবত এখানে চাষবাস করা হয়নি। এবার দেখুন আমি কি করেছি। জায়গাটা ঘুরে দেখেছি বেশ কয়েকবার, আশেপাশে ক্ষেত খামারগুলো দেখলাম, এখানকার হাইওয়ে, পরিকল্পিত হাইওয়ে থেকে কতটা দূরে তাও হিসাব করে দেখেছি। নিজেকে প্রশ্ন করেছি এলাকাটার বৈশিষ্ট্য কী। 3টি সম্ভাবনা খুঁজে পেয়েছি। সেগুলি হলো, আমাকে পরিকল্পনা দেখানো, প্রত্যেকটি পরিকল্পনায় স্পষ্টভাবে টাইপ করা ও বেশ ব্যাপকভাবে বোঝানো হয়েছিল। একটি পরিকল্পনা সম্পূর্ণ এলাকাটা ঘোর সাহারির সুবিধাসহ আস্তাবলে পরিণত করার পরামর্শ ছিল। কেন এটা একটা সেরা আস্তাবল হতে পারে তার কারণগুলো জানা হয়েছিল। শহরটা ক্রমশ বেড়ে চলেছে, সবাই খেলাধুলা ও ক্রিয়াকলাপে আগ্রহী, অবসর বিনোদনের প্রচুর অর্থ আছে। পরিকল্পনায় বলা হয় ওই খামারে বেশ কয়েকটি ঘোড়া রাখা হবে, এতে ঘোড়ায় চড়ার ফলে যে লাভ হবে তা সহজেই অনুমানীয়। ঘোড়ায় চড়া ও আস্তাবলের পরিকল্পনাটা এতই স্পষ্ট ও বিশ্বাসযোগ্য ছিল যে আমি মনুষ্যচক্ষে 2 ডজন মানুষকে ওই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে দেখলাম। একইভাবে ওই উদ্যমী বিক্রেতার দ্বিতীয় পরিকল্পনায় গাছগাছালি ও তৃতীয়টিতে গাছপালা ও মুরগির ফার্ম গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছিলেন। আবার সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে কথা বলার সময় এই জমিটা কতটা লাভজনক তা বোঝানোর জন্য বিশেষ পরিশ্রম করতে হবে না। এলাকাটি যে অর্থ উপার্জনের থেকে সাধনী হতে পারবে তা গ্রাহককে বোঝাতে পারবো। আরও বেশি সংখ্যক মানুষ ও ক্ষেত খামারি বিক্রি করার পথে আর এক রকমভাবে আমার লাভ হয়েছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি দামে জমিগুলো বিক্রি করা যাবে, কারণ সবেমাত্র জমির দামই নয়, গ্রাহকরা আমার কল্পিত ধ্যান ধারণার মূল্য দিতে চাইবে। তাই অনেকেই নিজের জমি বিক্রি করার সময় আমার সাহায্য চাইবে, আর প্রত্যেকটা বিক্রিতে আমার কমিশনও বৃদ্ধি পাবে। মূল কথাটা হলো, যা মূল্যবান শুধু তাই নয়, যা আপাত দৃষ্টিতে অদৃষ্ট, যা হওয়া সম্ভব তাও দেখার চেষ্টা করুন। কল্পনা প্রচুষ্ট ধ্যান ধারণা সবারই মনোযোগ বাড়িয়ে দেয়। মননশীল ব্যক্তি ভবিষ্যতের ছবিও কল্পনা করতে পারে, তার চিন্তাভাবনা শুধু বর্তমানে সীমিত থাকে না। দ্বিতীয়, গ্রাহকের মূল্য কতটা। মার্চেন্টাইজ ম্যানেজারদের একটি অধিবেশনে এক ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ বলেছিলেন, আমি হয়তো সেকেলে, তবে আমার ধারণা গ্রাহকের মন জয় করার সব থেকে সেরা উপায় হলো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। আমাদের স্টোরে একবার সেলস পার্সনদের গ্রাহকের সঙ্গে তর্ক করতে দেখেছিলাম। গ্রাহক খুব চটে গিয়ে সেই যে ফিরে গেলেন আর আসেননি। পরে ওই সেলস পার্সন তার সহকর্মীকে বলেছিল, $1.98 দামের গ্রাহকের জন্য আমায় সময় নষ্ট করতে, সারাটা দোকান তোলপাড় করে তার পছন্দসহ জিনিস বের করতে আনতে আমি রাজি নই। এরকম গ্রাহকের কোনো দামই নেই। তখনকার মতো সেখান থেকে সরে গিয়েছিলাম, ওই এক্সিকিউটিভ বললেন। তবে ব্যাপারটা মন থেকে সম্পূর্ণ মুছে ফেলতে পারছিলাম না। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি ভাবলাম, যখন আমাদের বিক্রেতা ক্রেতাদের $1.98 জাতীয় শ্রেণীভুক্ত করছে, তখন ব্যাপারটা মোটেই উপেক্ষা করা যায় না। তখনই সিদ্ধান্ত নিলাম এটা বদলাতে হবে। আমার অফিসে ফিরে আমাদের গবেষণা বিভাগের রিসার্চ ডিরেক্টরকে ডেকে খোঁজ নিতে বললাম। সাধারণত একজন গ্রাহক আমাদের কাছ থেকে গড়পড়তা গত 1 বছরে কত দামের জিনিস কিনছে, সেই সংখ্যাটা শুনলাম, তাতে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমাদের রিসার্চ ডিরেক্টরের সতর্ক হিসাব মাফিক আমাদের দোকান থেকে নমুনা স্বরূপ একজন গ্রাহক $362 জিনিস কেনেন। তৎক্ষণাৎ আমি সব সুপারভাইজারের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মিটিং ডেকে তাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। একজন গ্রাহকের কতটা মূল্য তা বোঝায়।
তখন যাদের বোঝাতে পারলাম যে গ্রাহকের মূল্য একবার জিনিস কেনার ভিত্তিতে নয়, সারা বছর কত জিনিস কিনছে তার উপর নির্ভর করে, তখন আমাদের বিক্রিও বেড়ে গিয়েছিল। কোনো বিক্রেতাই এক খুচরো বিক্রেতা ব্যবসায়ের বিষয়টি বুঝতে হতো। আসল লাভ দ্বিতীয় বা তৃতীয়বার অর্থাৎ বারবার বিক্রিতেই পাওয়া যায়। প্রায় দেখা যায় প্রথম কয়েকবার বিক্রিতে হয়তো কিছুই লাভ হয় না। গ্রাহক আজ যা কিনছে শুধু তাই নয়, তার কেনার ক্ষমতায় যাচাই করে দিল। গ্রাহককে উপযুক্ত সংবাদ দিলে সে নিয়মিত ও ভালো খরিদ্দার হয়ে উঠবে। তাকে তাচ্ছিল্য করলে সে অন্য জায়গায় গিয়ে জিনিস কিনবে। একটি ছাত্র আমায় একটা ঘটনা বলেছিল, কেন ও একটা বিশেষ খাবারের দোকানে কোনো দিনও ফিরিয়ে যাবে না তা বুঝিয়ে বলেছিল। ছাত্রটি বলল, কয়েক সপ্তাহ আগে একটা নতুন খাবারের দোকান খুলেছে, একদিন ভাবলাম লাঞ্চে ওখানেই খাওয়া যাক। এখন আমার পয়সার হিসাব রাখতে হয়, কেনার আগে জিনিসের দামটা ভালো মতো যাচাই করে নিই। ওই দোকানে যেখানে আমিষ খাবার পাওয়া যায় সেখানে বেশ কয়েকটা লোভনীয় ড্রেসিং সহ টার্কি দেখলাম। দামটাও বেশ সাশ্রয়কর, মাত্র 38 সেন্ট। ক্যাশ রেজিস্টারে পৌঁছালে সেখানকার চেকার আমার ট্রে দেখে বললেন 1.9। আমার হিসাব মতো খাবারের দাম হওয়া উচিত 99 সেন্ট। তাই খুবই ভদ্রভাবে ওই মহিলাকে আবার হিসাব করতে বললাম। আমার দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবার হিসাব করলেন। বুঝলাম টার্কির জন্য হিসাব গোলমাল হচ্ছিল। 39 সেন্টের বদলে উনি চাইছিলেন 49 সেন্ট। তাই আমি 39 সেন্ট লেখা কার্ডটা দেখায়। এতে উনি প্রচণ্ড রেখে গেলেন। ওখানে কি লেখা রয়েছে তাতে আমার কি, আজকের দামের তালিকাটি দেখুন, ওটা ভুল লেখা হয়েছে, আপনাকে 49 সেন্টই দিতে হবে। আমি তাকে বোঝালাম টার্কির দাম 39 সেন্ট লেখা আছে বলেই আমি ওটা নিতে চেয়েছিলাম। 49 সেন্ট লেখা থাকলে আমি অন্য কিছু নিতাম। উনি বললেন, আপনাকে 49 সেন্টই দিতে হবে। আমি আর তামাশা বাড়াতে চাইনি, তার পাওনাটা দিয়েছি। তবে তখনই সিদ্ধান্ত নিই এখানে আর না। সারা বছরের খাওয়া দাওয়া বাবদ আমার প্রায় $250 খরচ হয়, তার এক পেনিও আর ওই দোকানে যাবে না। এটা ক্ষুদ্র চিন্তার ফল। ওই কর্মচারী 10 সেন্ট দেখতে পেল, $250 আয়ের সম্ভাবনা তার চোখেই পড়ল না। তৃতীয়, অন্ধ গোয়ালার গল্প। অবাক লাগে ভেবে যে মানুষ লাভের সম্ভাবনাগুলি কখনো কখনো দেখতেই পায় না। কয়েক বছর আগের কথা, অল্প বয়সে এক গোয়ালা আমাকে গ্রাহক করতে চেয়েছিল। ওকে জানালাম যে আমাদের দুধ সরবরাহের ব্যবস্থা রয়েছে ও তাদের কাজে আমরা সন্তুষ্ট, তবে ছেলেটিকে পাশের বাড়ির মহিলাটির সঙ্গে দেখা করতে বলি। এতে সে বলল, কথা বলেছে ওরা দুদিন মাত্র 1 কোয়ার্টার দুধ নেয়, এত অল্প দুধ নিলে আমার কোনো লাভ হবে না। হতে পারে। আমি বললাম, তবে আমাদের যে গোছের সঙ্গে কথা বলার সঙ্গে লক্ষ্য করেছো যে মাসখানেকের মধ্যে ওদের দুধের চাহিদা বাড়বে, শীঘ্রই ওদের পরিবার বাড়বে, তাই চাহিদাও বাড়বে। ছেলেটি কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়েছিল, তারপরে বলল, আমি সত্যিই অন্ধ। এখন ও দুদিনে 1 কোয়ার্টার পরিবারটি আর এক দূরদর্শী গোয়ালার কাছ থেকে দুদিনে 7 কোয়ার্টার দুধ কেনেন। তাদের প্রথম সন্তানটি অর্থাৎ ছেলেটির আরও 2 ভাই ও 1 বোন হয়েছে। শুনলাম শীঘ্রই আর একজন আসছেন। আমরা কতখানি অন্ধ হতে পারি বলুন তো? যতটা দেখতে পাচ্ছেন তা অতিক্রম করে যতটা হওয়া সম্ভব তা দেখুন। যে শিক্ষিকা জিমকে একটা অসভ্য অভদ্র ছেলে মনে করেন, তিনি কোনোদিনই তাকে ভালো ছেলে হয়ে ওঠার সাহায্য করতে পারবেন না। অথচ যে শিক্ষিকা জিমিকে এখন চেহারা অতিক্রম করে সেই কতটা সম্ভাবনাময় তা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু সুফল পাবেন। স্কিড রো দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অনেকেই দেখবেন ছন্নছাড়া মাতালদের হতাশ চেহারা, তবে কয়েকজন নিষ্ঠাবান মানুষ হয়তো ওদের মধ্যে খুঁজে পাবেন অন্য মানুষকে, যাদের নতুনভাবে ভালো নাগরিক হিসাবে গড়ে তোলা যায়, তাদের খুঁজে পাবেন। যেহেতু ওই নিষ্ঠাবান মানুষগুলির চোখ এমন মানুষকে খুঁজে বার করতে পারে, তাই তারা মদাসক্ত। হতাশ মানুষের পুনরুদ্ধার করতে পারে। চতুর্থ, কিভাবে নিজের মূল্যায়ন করা যায়। কয়েক সপ্তাহ আগে একটা প্রশিক্ষণ সত্রের পর একটা তরুণ আমার সঙ্গে দেখা করতে আসে। আলাদাভাবে দুটো কথা বলতে চায়। আমি ওকে চিনতাম। ওই 26 বছরের তরুণের ছেলেবেলাটা বড় দুঃখ দৈনন্দে কেটেছে। প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পর কয়েক বছর ওকে খুবই কষ্ট করতে হয়েছে। আমি এই কথাও জানতাম যে ও মজবুত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কফি খেতে খেতে আমরা দ্রুত
ওর কিছু টেকনিক্যাল সমস্যার সমাধান করে ফেললাম এবং তারপর আলোচনা করে চললো যাদের সম্পত্তি যৎসামান্য তাদের ভবিষ্যতে কি করা উচিত। ওর সহজ সরল মন্তব্যে এক উক্তি লুকিয়েছিল। দেখুন, ব্যাংকে আমার মাত্র $200 বা তার কিছু কম রয়েছে। রেড ক্লার্কে যে চাকরিটি করছি তাতে বিশেষ আয় হয় না, তা কাজে তেমন দায়িত্ব নেই। আমার গাড়িটা 4 বছর পুরনো, আর আমি ও আমার স্ত্রী এক জরাজীর্ণ অ্যাপার্টমেন্টের 3 তলায় বাস করছি। তবে প্রফেসর বললেন, আমার কাছে যা নেই তা কোনো মতেই আমায় এগিয়ে যাওয়ার পথে বাধা হবে না, এই কথা দাবি করে বলছি। কথাটা মনে দাগ কেটেছিল। ওকে সব কথা খুলে বলতে বললাম। ও বলল, মানুষকে খুব ভালো মতো পর্যবেক্ষণ ও কাজ থেকে দেখে আমি আজকাল একটা কথা শিখেছি, যাদের কাছে বিশেষ কিছু নেই তারা কিন্তু তাদের বর্তমান রূপটাই দেখতে পায়, শুধু অন্ধকারাচ্ছন্ন বর্তমান দেখে ভবিষ্যৎ দেখতে পায় না। এর এক সেরা উদাহরণ আমার প্রতিবেশী। ইনি সবসময় কম বেতনের চাকরি, যে বাড়িতে প্লাম্বিং ও অন্যান্য খরচ, অপরের সৌভাগ্য, ডাক্তারের একগাদা বিলের অবিরাম অভিযোগ করেন। সবসময় নিজেকে নিজের দারিদ্রতার কথাটা মনে করে দেন। তার ধারণা সারাটা জীবন অর্থকষ্টে ভুগবেন, এমন যে মনোভাব যেন ওই জরাজীর্ণ অ্যাপার্টমেন্টে সারাটা জীবন কাটাবেন। আমার বন্ধুটি তার মনের কথাটা বলছিলেন, এক মুহূর্ত চুপ করে আবার বলতে শুরু করলেন। নিজের দিকে তাকালে খুব হতাশ লাগে। আদিকালের যে গাড়ি, সামান্য বেতন, আয়নার সামনে দাঁড়ালে একটা হতাশ অসফল মানুষকে দেখতে পায়। সারাটা জীবন হয়তো তাই থাকবো, হতাশ, অসফল। সেই জন্য আগামী বছরে আমি জীবন নিজেকে যেমনটি করে তুলতে চাই, নিজেকে তেমনভাবে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে রেড ক্লার্ক হিসাবে না, এক্সিকিউটিভ হিসাবে দেখতে চাই। জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট নয়, আমি চাই শহরের বাইরে একটা নতুন সুন্দর বাড়ি। এভাবে কল্পনা করলে আমার নিজেকে আর তুচ্ছ মনে হয় না, নিজেকে বড় সফল মনে হয়। আর এতে সত্যি লাভ হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে। নিজের মূল্যবৃদ্ধির এক অনুপম পন্থা, তাই না? এই তরুণটি দ্রুত প্রচুর আয় করে চলেছে, কারণ সে সাফল্যের মূল মন্ত্র শিখে নিয়েছে। যা আছে তা তেমন গুরুত্বপূর্ণ নয়, যা পাওয়ার ইচ্ছা ও পরিকল্পনা করবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি। আমরা নিজেদের যেমন মূল্যায়ন করি, এই বিশ্ব সংসারও তেমনটি মূল্যায়ন করে। শুধু কি আছে তাই নয়, কি করা যায়, কি হওয়া সম্ভব, সেই অদ্ভুত ক্ষমতা বিকাশের পথটি বলি শুনুন। আমি এর নাম দিয়েছি মূল্যবৃদ্ধির অনুসরণ। প্রথম, সব কিছুর দামে অভিযোজন করতে শিখুন। গ্রামের রিয়েল এস্টেটের কারণটা মনে করুন। নিজেকে প্রশ্ন করুন, এই ঘরবাড়ি বা ব্যবসার মূল্য বাড়ানোর জন্য কি করা যায়। মূল্য বাড়ানোর নানা ধ্যান ধারণা আবিষ্কার করুন। যে কোনো জিনিসের, খালি জমি, বাড়ি বা ব্যবসার কার্যোপযোগিতা অনুযায়ী তার মূল্য নির্ণয় করা শিখুন। তৃতীয়, মানুষের মূল্য বাড়ানোতে শিখুন। আপনি যেমন সাফল্যের সিঁড়ি বয়ে উপরে উঠবেন, আপনার কাজগুলিও ব্যক্তি বিকাশে কেন্দ্রীভূত হবে। প্রশ্ন করুন, অধীনস্থদের মূল্য বৃদ্ধির জন্য আমি কি করতে পারি, তাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কি করতে পারি। যে কোনো মানুষের সেরা গুণগুলো বের করার জন্য প্রথমে তার সেই গুণগুলিকে খুঁজে বার করতে হবে। তৃতীয়, নিজের মূল্য বাড়াতে শিখুন। প্রতিদিন নিজের ইন্টারভিউ নিন, প্রশ্ন করুন, নিজের কর্মক্ষমতা মূল্য বৃদ্ধির জন্য আজ কি করা যায়। আপনি এখন যা, তার থেকে যা হয়ে উঠতে পারেন তা কল্পনা করে দেখুন। তারপরে স্বয়ংক্রিয়ভাবে সেই সম্ভাব্য ক্ষমতাগুলির বিকশিত করার পথ খুঁজে পাবেন। চেষ্টা করে দেখুন। 60 জন কর্মীর একজন মাঝারি ধরনের ছাপাখানার এক অবসপ্ত মালিক পরিচালক তার উত্তরসূরিকে খুঁজে বার করার এক অভিনব উপায় আমাকে বলেছিলেন। 5 বছর আগে আমার বন্ধু বললেন, আমার হিসাব নিকাশ ও অফিসার রুটিন কাজকর্মের জন্য একটা অ্যাকাউন্টেন্টের দরকার হয়। যাকে কাজে রাখা হলো তার নাম ছিল হ্যারি। বয়স 26 বছর। যদিও সে মুদ্রণ বা ছাপাখানার ব্যাপারে কিছুই জানতো না, তার রেকর্ড অনুসারে সে ছিল এক সুদক্ষ অ্যাকাউন্টেন্ট। 1.5 বছর আগে আমি অবসর নেওয়ার সময় ওকেই আমার কোম্পানির প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার নিযুক্ত করি। এখন সেই দিনগুলির কথা চিন্তা করলে মনে হয় হ্যারির একটা গুণ ওকে সবার সেরা করে তুলেছিল। শুধু চেক লেখা বা রেকর্ড লেখা নয়, হ্যারি সম্পূর্ণ কোম্পানির কাজে সক্রিয় সত্যিকারের আগ্রহ দেখেছিল। যখনই সহকর্মীদের আগ্রহ করার সাহায্য করার সুযোগ পেত, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতো। হ্যারি প্রথম বছর আমাদের কর্মীতে যখন যোগ দেয়, সেই বছর কয়েকজন কর্মী আমাদের কোম্পানি ছেড়ে চলে যায়।
হ্যারি আমাদের কাছে একটা ফ্রেঞ্চ বেনিফিট প্রোগ্রামের প্রস্তাব নিয়ে আসে, যাতে অল্প মূল্যে টার্নওভার কম করার যে প্রতিশ্রুতি ছিল তা সত্যি ফলপ্রসূ ছিল। এছাড়াও হ্যারি আরও কয়েকটা কাজ করেছিল যার ফলে শুধু ওর বিভাগ নয়, সম্পূর্ণ কোম্পানি লাভবান হয়। আমাদের উৎপাদন বিভাগের খরচের এক বিস্তারিত অধ্যয়নের পর আমাকে বুঝিয়েছিল যে $30,000 দিয়ে একটা নতুন মেশিন কিনলে কিভাবে লাভবান হওয়া যায়। একবার আমাদের বিক্রি খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের সেলস ম্যানেজারের কাছে হ্যারি বলেছিল, যদিও আমি ব্যবসার বিক্রি ব্যাপারগুলো তেমন বুঝি না, তাহলেও হয়তো আমি সাহায্য করতে পারি। আর সত্যি ও সফল হয়েছিল। ওর বেশ কিছু অসাধারণ আইডিয়া আমাদের বিক্রি বাড়িয়ে দিয়েছিল। একবার এক নতুন কর্মচারী কাজে যোগ দিল। হ্যারি তার সুবিধা ও স্বাচ্ছন্দ্যের প্রতি বিশেষ লক্ষ্য রেখেছিল। সব কাজেই সে সত্যিই খুব উৎসাহ দেখিয়েছে। তাই আমার অবসর নেওয়ার সময় স্বাভাবিকভাবেই হ্যারিকে উত্তরাধিকারী মনোনীত করার সিদ্ধান্ত হয়। ভুল বুঝবেন না, আমার বন্ধু আরও বললেন, হ্যারি কিন্তু কখনোই আমাকে ছাড়িয়ে যেতে চায়নি। শুধু নাক গড়া না ওর উদ্দেশ্য ছিল না, ওর সঠিক অর্থেই উদ্যোগ নিয়েছিল। কখনো অন্যের ক্ষতি করেনি, অন্যের উপর হুকুম চালাতো না, ও সত্যিই অপরকে সাহায্য করত। হ্যারি এমনভাবে কোম্পানির কাজে অংশ নিত যেন সব কিছুই ওকে প্রভাবিত করত। কোম্পানির কাজকে ও নিজের দায়িত্ব মনে করত। হ্যারির উদাহরণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি যে কাজ করছি তাই তো যথেষ্ট মনোভাব ক্ষুদ্রতার লক্ষণ, না ধর্মী মনোভাবের প্রকাশ। বড় বড় চিন্তাশীল মানুষ নিজেদের দলের একটি অংশ মনে করে। দলের জিত বা হার নিজের জিত বা হার থেকে আলাদা মনে করে না। যখন পারিশ্রমিকের সম্ভাবনা থাকে না, তখনও তারা যথাসম্ভব সাহায্য করে। যে নিজের বিভাগের বাইরে সমস্যা শুনে ও মাথা ঘামায় না, ওটা আমার কাজ না, ওর এমন মন্তব্য করে, সে নেতৃত্ব করার যোগ্য নয়। এটা অনুশীলন করুন, বড় চিন্তা ভাবনা করার অভ্যাস করুন। কোম্পানির স্বার্থ ও আপনার স্বার্থ অভিন্ন, এই কথাটা মনে রাখবেন। বড় বড় কোম্পানিগুলিতে হয়তো মাত্র কয়েকজন কোম্পানির কাজে নিঃস্বার্থ অকৃত্রিম আগ্রহ থাকে, তবে একথাও অনস্বীকার্য যে কয়েকজন মুষ্টিমেয় মানুষই মহান ও চিন্তাশীল ব্যক্তিত্ব হয়ে ওঠেন। এমন এই মুষ্টিমেয় মানুষগুলিকে সবচেয়ে দায়িত্বপূর্ণ মোটা বেতনের পদভার দেওয়া যায়। অনেকের মধ্যে কিন্তু এই শক্তির সম্ভাবনা নিহিত থাকে, অথচ তুচ্ছ নগণ্য গুরুত্বহীন বাজে চিন্তা তাদের সাফল্যের পথে বাধার সৃষ্টি করে। 4টে উদাহরণ দেখা যাক। প্রথম, ভালো বক্তৃতার জন্য কি কি প্রয়োজন। সবাই জনসমক্ষে বক্তৃতায় পারদর্শিতা হয়ে ওঠে ক্ষমতা চায়, তবে বেশিরভাগ মানুষের এই আসর গ্রহণ হয় না। বেশিরভাগ মানুষ বিশাল জনতার সামনে দাঁড়িয়ে নিজের মন্তব্য ভালো মতো পেশ করতে পারে না। কেন? কারণটা অতি সাধারণ। বেশিরভাগ মানুষ বড় গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে তুচ্ছ নগণ্য যে বিষয়ে কথা বলার নজর দেয়। বক্তৃতার আগে অধিকাংশ মানুষ মনে মনে নিজেকে নির্দেশ দেয়, সোজা দাঁড়াতে হবে, বেশি নড়াচড়া করা বা হাত পা নড়া চলবে না, পুরোতর যেন আমার নখগুলো দেখতে না পায়। মনে রাখতে হবে ব্যাকরণে ভুল করা চলবে না, টাইটা যেন সোজা থাকে, স্পষ্টভাবে জোরে কথা বলতে হবে, তবে খবরদার চেঁচাবে না, আরও কত কি। এবার ওই বক্তা যখন কথা বলতে শুরু করে তখন কি হয়, যেহেতু তার করবে না চলবে না এই তালিকা সুদীর্ঘ, তাই সে মনে মনে ভয় পাবে। কথা বলতে বলতে গোলমাল হয়ে যাবে, মনে মনে চিন্তা করবে, এই যা ভুল করলাম না তো। অর্থাৎ সে সম্পূর্ণ ব্যর্থ হবে। তার ব্যর্থতার কারণ হলো সে ভালো বক্তার আসল গুণ, অর্থাৎ তার বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান ও তার জানবার তীব্র ইচ্ছাকে অপেক্ষা করে ভালো বক্তৃতার অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় তুচ্ছ বিষয়গুলিকে মনোযোগ দিয়েছে। বক্তা সোজা দাঁড়িয়েছে কিনা, ব্যাকরণে গোলমাল করলো কিনা, সেসব ভালো বক্তা যাচাই করার মাপকাঠি নয়। সেই সুদক্ষ বক্তা যে শ্রোতাকে নিজের কথাগুলি ভালো মতো বোঝাতে পেরেছে। আমাদের বহু খ্যাতনামা বক্তাদের মধ্যে ছোটোখাটো নানা ভুল ত্রুটি আছে, কারো আবার গলার স্বর ভালো না। আমেরিকার কয়েকজন সুপ্রতিষ্ঠিত জনপ্রিয় বক্তা এটা করবে না, ওটা করতে নেই, এই পুরনো নিয়মগুলিকে মোটেই গ্রাহ্য করেননি। তবে সব সফল বক্তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এদের সবার কিছু বিশেষ বক্তব্য আছে যা জনসাধারণের কাছে তুলে ধরার তীব্র বাসনা এদের মধ্যে বিদ্যমান। তাই তুচ্ছ বিষয়গুলো যেন কখনোই আপনার বক্তব্যের সাফল্যে বাধা না হয়। দ্বিতীয়ত, বিবাদের কারণ কি।
কখনো নিজেকে প্রশ্ন করেছেন কি ঝগড়া কেন হয়? প্রায় ৭৭% কারণ তুচ্ছ অপ্রয়োজনীয় বিষয়ে কলহের সৃষ্টি হয়। যেমন জন বাড়ি ফিরেছে, সে ক্লান্ত ও বিরক্ত, নৈশভোজন তার মনঃপূত হয়নি। সে অভিযোগ করে জনের দিনটাও তেমন ভালো কাটেনি, তাই নিজের আত্মরক্ষায় বলে এত কম আয়ে পোলাও মাংস কোত্থাকে পাবো শুনি। অথবা বাকিদের মতো অনচ্ছ চাকরি পেলে আমিও ভালো মতো রাঁধতে পারতাম। তাতে জনের আত্মসম্মানে আঘাত হানে। সে ক্ষুব্ধ হয়ে বলে, জন, এটা আয়ের ব্যাপারে নয়, তুমি সুন্দরভাবে সংসার চালাতেই জানো না। ব্যাস, ঝগড়া শুরু। শেষ পর্যন্ত যেন ঝগড়ার ইতি হলো ততক্ষণে দুজনেই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ ছুড়ে দিয়েছে। শ্বশুরালয়, যৌন সম্পর্ক, অর্থ, বিয়ের আগেকার ও বিবাহিত প্রতিশ্রুতি এবং আরও অনেক কিছু। যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার সময় দুজনেই নার্ভাস, চিন্তিত। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, শুধু দুদলের অস্ত্রশস্ত্র বৃদ্ধি হয় পরবর্তী যুদ্ধের জন্য। ছোট ছোট জিনিস ভাবনা চিন্তা থেকে ঝগড়ার সূত্র হয়। তাই ঝগড়া বন্ধ করুন, তুচ্ছ জিনিসকে প্রশ্রয় দেবেন না। একটা কার্যকর উপায় বলি, অভিযোগ বা নালিশ করা বা অপরকে দোষী সাব্যস্ত করা অথবা আত্মরক্ষায় বিরোধী পক্ষকে আক্রমণ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি জরুরি? বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টা অপ্রয়োজনীয় হয় এবং ঝগড়া করার দরকার হয় না। নিজেকে প্রশ্ন করুন, ও সিগারেট খেয়ে ঘর নোংরা করে, টুথপেস্টে ঢাকনা লাগাতে ভুলে যায়, দেরি করে বাড়ি ফিরে, এ নিয়ে ঝগড়া করা কি জরুরি? ও টাকা পয়সার অপচয় করেছে, আমার যাদের পছন্দ না তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তাতে কি? মন যখনই বিষিয়ে উঠবে নিজেকে জিজ্ঞেস করুন, এসব কি জরুরি? এই প্রশ্ন আপনার বাড়ির শান্তি বজায় রাখবে। এটা অফিসের পরিবেশেও ফলপ্রসূ হয়। বাড়ি যাওয়ার সময় যখন আর একটা গাড়ি আপনার গাড়ির পাশ কাটিয়ে এগিয়ে যায় তখনই এই প্রশ্নটা করুন। জীবনে যে কোনো পরিস্থিতিতে ঝগড়ার সম্ভাবনা এটা ফলপ্রসূ হতে পারে। তৃতীয়, জন পেয়েছিল সব থেকে ছোট অফিসটা, তাই হেরে গেল। বেশ কয়েক বছর আগেকার কথা বলছি। অফিসের কাজের বিষয়ে ক্ষুদ্র চিন্তাভাবনা বিজ্ঞাপন জগতের এক তরুণ এক্সিকিউটিভের সম্ভাবনাময় ও লাভজনক ব্যবসায় ইতি টেনে যায়। ওই পদমর্যাদায় 4জন তরুণ এক্সিকিউটিভে একটি নতুন অফিসে স্থানান্তরিত করা হয়। এদের 4টি অফিস ঘর দেওয়া হয়। 3টি ঘর ছিল একই আকারের, একই রকমের আসবাবপত্র, আর চতুর্থ ঘরটি ছিল অপেক্ষাকৃত ছোট ও আড়ম্বরহীন। জেনকে এই চতুর্থ ঘরটি দেওয়া হয়। এতে ওর আত্মসম্মানে আঘাত লাগে। ওর মনে হয় ওর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। হতাশাবদ্ধক চিন্তাভাবনা, অনুসরণতা, তিক্ততা, হিংসা ওর মনকে বিষিয়ে তোলে। জেন নিজেকে অসম্পূর্ণ মনে করতে শুরু করেন। সহযোগিতার পরিবর্তে ওর বন্ধুদের ক্ষতি সাধনে উদ্যক্ত হয়। ব্যাপারটা ক্রমশ আরও শোচনীয় হতে থাকে। 3 মাস পরে জেএম এমন একটা অবস্থায় পৌঁছায় যে পরিচালকবর্গ তাকে বরখাস্ত করতে বাধ্য হয়। তুচ্ছ বিষয় নিয়ে ছোট ছোট চিন্তাভাবনা জেএমকে পিছিয়ে দিয়েছিল। তার প্রতি বৈশিষ্ট্যমূলক ধারণার ফলে জেএম একটা বড় সত্যকে উপেক্ষা করেছিল। কোম্পানি ক্রমশ বড় হচ্ছিল, তাই অফিস পরিসরও অকুলন হয়ে উঠেছিল। জেএম এসব বিবেচনা করে দেখেনি। যে এক্সিকিউটিভ ঘরগুলি ব্যবস্থা করেছিলেন তিনি হয়তো জানতেনই না কোন ঘরটা কাকে দেওয়া হবে, কোনটা সবচেয়ে ছোট। জেএম ছাড়া অফিসের আর কেউই কিন্তু তার অফিসের আয়তন দেখে তার ক্ষমতার মূল্যায়ন করেনি। সামান্য জিনিস যেমন বিভাগীয় উচ্চশিটের তালিকা সবার শেষে আপনার নামের উল্লেখ অথবা অফিসের মেমো চতুর্থ কার্বন কপিটা পাওয়া, এসব সে দুঃখ তো হতেই পারে, তবে এসব ছোট জিনিস আপনার এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করতে পারে না। বড় বড় চিন্তা করুন। চতুর্থ, তোতলামি ও অগ্রাহ্য করা যায়। একবার এক সেলস এক্সিকিউটিভ আমায় বুঝিয়েছেন, যদি আপনার তেমন কর্মদক্ষতা থাকে তবে তোতলামিও প্রতিবন্ধকতা হতে পারে না। আমার এক বন্ধু, সেও এক সেলস এক্সিকিউটিভ, সে খুব রসিকতা করতে ভালোবাসে, যদিও কখনো কখনো তাকে আবার রসিকতা বলা চলে না। কয়েক মাস আগে এক তরুণ আমার এই বন্ধুকে ফোন করে চাকরির আবেদন করে। আবেদকের তোতলামির সমস্যা ছিল। আমার বন্ধু ভাবলো এটা নিয়ে আমার সঙ্গে একটু রসিকতা করবে, তাই ও তোতলা আবেদককে বললে যে যদিও সেই মুহূর্তে তার কোনো কর্মচারীর প্রয়োজন নেই, তবে তার বন্ধু অর্থাৎ আমার একজন কর্মচারীর প্রয়োজন, তাই আমার কাছে আবেদন করতে পারে। এদিকে বন্ধু আমাকে ফোন করে ওই আবেদনকারী উচ্ছ্বসিত প্রশংসা করলেন। আমিও তাকে বিশ্বাস করে সৎসারে বললাম, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। আধ ঘন্টার মধ্যেই সে আমার সামনে উপস্থিত হয়েছিল। দুটো কথা বলার পরে বুঝলাম আমার রসিক বন্ধুটি কেন এই আবেদনকারীকে আমার কাছে পাঠিয়েছেন।
আমার নাম জো জো জোয়েল। আর সে বলল, মিস্টার এক্স আপনার সঙ্গে দেখা করতে বললেন। প্রতিটি শব্দ উচ্চারণ করতে তার রীতিমতো কষ্ট হচ্ছিল। আমি মনে মনে প্রমাণ করলাম, এ তো ওয়াল স্ট্রিটের $1.90 দামের বিক্রি করতে পারবো না। বন্ধুর ওপর রাগ হলো, তবে ছেলেটিকে দেখে মায়া হলো। ভাবলাম কয়েকটা সৌজন্যমূলক প্রশ্ন করে তারপর ওকে জানাবো কেন ওকে কাজে নেওয়া সম্ভব হবে না। কথা বলতে বলতে বুঝলাম ছেলেটি মোটেও বোকা নয়, বেশ বুদ্ধিমান অ্যাক্টিভ ছেলে। ছেলেটি ভালোভাবে তোতলামের ব্যাপারটা কিছুতেই উৎকাতে পারছিলাম না। একটা শেষ প্রশ্ন করলাম, আপনি যে বিক্রি করতে পারবেন এমন মনে হওয়ার কারণ কি? সে বলল আমি খুব শীঘ্রই নতুন জিনিস শিখেনি। আমি লোকজন পছন্দ করি। আমার মনে হয় আমার কোম্পানিটা ভালো, আর আমি পয়সা রোজগার করতে চাই। আমি জানি আমার কথা বলতে কষ্ট হয়, তবে আমার কাছে অসুবিধা হয় না, তাই বাকিদের কেন অসুবিধা হবে? ওর উত্তর শুনে লক্ষ্য করলাম ওর মধ্যে ভালো সেলসম্যানের সব বৈশিষ্ট্য ওর মধ্যে রয়েছে। তখনই সিদ্ধান্ত নিলাম ওকে একটা সুযোগ দিতে হবে। এখন ছেলেটি বেশ ভালো করছে। কথা বলাই যার পেশা, তার ক্ষেত্রেও এই তোতলামি কোনো বাধার চেষ্টা করতে পারে না, যদি ভালো বক্তার গুণগুলি তার মধ্যে থাকে। এই তুচ্ছ ব্যাপারগুলি উপেক্ষা করার এই তিনটি পথ উপেক্ষা করুন। প্রথম, আসল ও বড় উদ্দেশ্যে মনোযোগ করুন। আমরা প্রায় ব্যর্থ সেলসম্যানের মতো আচরণ করি, যা বিক্রি অসম্ভব বলে ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করেন। তবে গ্রাহক যে সম্ভব। বিক্রির উদ্দেশ্য তর্ক বার্গিস উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বিক্রি করা, গ্রাহক পাওয়া। একইভাবে বিবাহ বন্ধনের উদ্দেশ্য সুখ, শান্তি ও আনন্দ, দাম্পত্য কলহে জেতা নয়। আমি তো বলেইছিলাম এরকম মন্তব্য নয়। কর্মচারীদের সঙ্গে কর্ম চলার সময় উদ্দেশ্যটাই হবে তাদের কর্মক্ষমতা সম্পন্ন বিকশিত করা, তাদের ছোটোখাটো ভুল ত্রুটি খোঁজা নয়। তারা প্রতিবেশীদের সঙ্গে বসবাস করার প্রধান উদ্দেশ্য হলো পরস্পরের সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলা। যেহেতু তাদের কুকুরটা মাঝে মাঝেই যে রাতে চাচায়, তাদের রাতে বেঁধে রাখে না। সামরিক ভাষায় বলতে গেলে লড়াইয়ে হেরে গেলেও যুদ্ধে হারা চলবে না। অর্থাৎ মহান উদ্দেশ্যটা মনে রাখতে হবে, প্রধান উদ্দেশ্য থেকে লক্ষ্যচ্যুত হবে না। দ্বিতীয়, প্রশ্ন করুন, এটা কি খুব জরুরি? বিনাশমূলক চিন্তাভাবনা মাথায় আসলে প্রথমে নিজেকে প্রশ্ন করুন, এর জন্য এত উৎসাহিত হয়ে ওঠার প্রয়োজন আছে কি? তুচ্ছ ব্যাপার, রাগ, নৈরাশ্য, ক্ষোভ দূর করার এক অমোঘ ওষুধ। যদি সংকট অবস্থায় নিজেকে জিজ্ঞেস করি এর কি কোনো প্রয়োজন আছে, তাহলে হয়তো 90% পরিস্থিতিতে কোনো ঝগড়াঝাটি মারামারি হবে না। তৃতীয়, তুচ্ছতার ফাঁদে আটকে পড়বেন না। বক্তৃতা দেওয়ার সময় সমস্যা সমাধানে যে কর্মচারীদের উপদেশ দেওয়ার সময় যে বিষয়গুলো পরিবর্তন আনতে পারে, যেগুলি গুরুত্বপূর্ণ, সেগুলির ব্যাপারে চিন্তা করুন। প্রত্যক্ষ তুচ্ছ ব্যাপারে সময় নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিন। আপনার চিন্তাভাবনার আকার পরীক্ষা করে দেখুন। নিচে বাঁ দিকে কয়েকটি সাধারণ পরিস্থিতি উল্লেখ আছে। মাঝখানে ও ডান দিকে ওই পরিস্থিতিতে তুচ্ছ মনোভাবাপন্ন মানুষ ও মহৎ চিন্তাশীল মানুষের প্রতিক্রিয়ার তুলনামূলক উল্লেখ রয়েছে। নিজে পরীক্ষা করে দেখুন, তারপর বিচার করে দেখুন কোন পথটা অনুসরণ করলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তুচ্ছ চিন্তাভাবনা নাকি বৃহত্তম মহত্তর চিন্তা? একই পরিস্থিতিতে দুটি বিপরীতমূলক প্রতিক্রিয়া আবার আপনি নির্ণয় করুন। পরিস্থিতি: খরচ কম করে আয় বৃদ্ধির পথ খুঁজে নেওয়া, আরও বেশি পণ্য বিক্রি করে আয় বৃদ্ধির পথ বেছে নেওয়া। কথাবার্তা বলা, বন্ধুবান্ধব, অর্থনৈতিক ব্যবস্থা, কোম্পানি প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নিন্দা সমালোচনা করে। বন্ধুবান্ধব, কোম্পানি প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে ভালো কথা বলে। প্রগতি: কর্মী সংখ্যা কম করা বা পরিস্থিতির অপরিবর্তনে রাখায় বিশ্বাসী। বিস্তার ও বৃদ্ধিতে আগ্রহী। ভবিষ্যৎ: মনে করে ভবিষ্যৎ সম্ভাবনা সীমিত, ভবিষ্যৎ অসীম সম্ভাবনাময় মনে করে। কাজে ফাঁকি দিতে চায়, কাজে নিত্য নতুন পন্থা বিষয়ে অন্বেষণ করে বিশেষত অপরকে সাহায্য করতে চায়। প্রতিদ্বন্দ্বিতা: অতি সাধারণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, সর্বশ্রেষ্ঠদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। বাজেটের সমস্যা: প্রয়োজনীয় জিনিসপত্র কম করে অর্থ সঞ্চয়ের পথ খুঁজে,
আয় বৃদ্ধির পথ খোঁজে, জরুরি জিনিসপত্র বেশি করে কেনে। লক্ষ্য ভবিষ্যৎ পরিকল্পনা করা, ছোটোখাটো লক্ষ্য স্থির করা, বড় বড় লক্ষ্য নির্ধারণ করা। ভবিষ্যৎ পরিকল্পনা, স্বল্পকালীন পরিকল্পনা তৈরি করুন, দূরদর্শী দীর্ঘকালীন পরিকল্পনা প্রস্তুত করুন। নিরাপত্তা সম্পর্কে চিন্তিত থাকুন আর নিরাপত্তাকে সফলতার সঙ্গী মনে করুন। সাহচর্য, তুচ্ছ মানুষদের সাহচর্যে সময় কাটায়। উচ্চাকাঙ্ক্ষী প্রগতিশীল বিচক্ষণের সঙ্গে সাহচর্য চায়। ভুল ত্রুটি, সামান্যতম ত্রুটিও বড় করে দেখে, অযথা সমস্যা বাড়ায়। অপ্রয়োজনীয় ভুল ত্রুটি উপেক্ষা করে। মনে রাখবেন, বড় বড় ভাবনা চিন্তায় অবশ্যই সুফল পাওয়া যায়। প্রথম, নিজেকে ঠকাবেন না, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। নিজের গুণগুলো খুঁজে দেখুন। আপনি নিজেকে যা মনে করেন তার চেয়ে আপনি অনেক বড় মাপের মানুষ। দ্বিতীয়, মননশীল ব্যক্তিত্বের শর্তাবলীর ব্যবহার করুন। বড়, উজ্জ্বল, আনন্দদায়ক শব্দ প্রয়োগ করুন। যে শব্দে রয়েছে বিজয়, আশা, অভিলাষা, আনন্দ, খুশির প্রতিশ্রুতি, তেমন শব্দ প্রয়োগ করুন। যেসব সবচেয়ে মনে হতাশা, দুঃখের অনুভূতি হয় সেগুলি বর্জন করুন। তৃতীয়, দৃষ্টি প্রসারিত করুন। যা আছে শুধু তাই নয়, যা হতে পারে, যা করা সম্ভব তাও দেখুন। বিষয়বস্তু, মানুষ, এমনকি নিজের মূল্যতেও অভিযোজন করুন। চতুর্থ, আপনার কাজের বৃহত্তর উদ্দেশ্যটা জেনে নিন। বিশ্বাস করুন, আপনার বর্তমান কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই বর্তমান কাজের প্রতি আপনার মনোভাবই আপনার পদোন্নতিকে প্রভাবিত করবে। পঞ্চমত, তুচ্ছতা, ক্ষুদ্রতাকে উপেক্ষা করতে শিখুন। বড় লক্ষ্যটির দিকে দৃষ্টি নিবদ্ধ করুন। তুচ্ছ ব্যাপারে জড়িয়ে পড়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যিই জরুরি? বড় মাপের মানুষ হয়ে ওঠার জন্য বড় বড় ভাবনা চিন্তা করুন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।